ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে। সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে, আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে? জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে? জামাত কি মার্কায় নির্বাচন করবে? জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে? আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এবং যে দাঁড়িপাল্লা যে মার্কাটা, এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট, অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা কি মনে করে। কিন্তু পদ্মার অন্তরালে যে বৈঠকটা হয়েছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের, সেখানে কি বিষয় আলোচনা হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নরেন্দ্র মোদীর হাতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি দ্রুত। জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চরমভাবে একটা বার্তা দেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যদি আর একটা আপনার অত্যাচার, মব জাস্টিস কিংবা আপনার দখলবাজিতা থেকে শুরু করে আপনার মব ক্লিন থেকে শুরু করে যত অরাজকতা সৃষ্টি আছে, যদি এগুলো ঘটায় তাহলে ডক্টর ইউনূসের 12টা বাজাই দিবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জাতিসংঘ আরেকটি বার্তা দেন, সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে থেকে শুরু করে এই আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল উনি যে আইন করে আপনার সমস্ত কিছু বন্ধ করে দেয়, কিংবা এই আপনার সরকারের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কিংবা স্টেপ নিতে পারবে না। এটা কেন করলো? এটা কি আপনার একটা কি জানায় জাতিসংঘ ডক্টর ইউনূসের কাছে এই বিষয়ে জানতে চায় যে কেন বন্ধ করা হলো। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার দখলবাজিতার শিকার হয়েছে, যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে, যারা নাকি আপনার গণহত্যার শিকার হয়েছে, প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে কিংবা একটা লিস্ট চাইছে এই আপনার ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস পড়ছে চরম বিপাকে যে এত কিছু তো হাই আমি কিভাবে দিব। তাহলে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে? জামাত কি মার্কায় নির্বাচন করবে? জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে? যখন আমি ভিডিওটি করছি, আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই, এবং যে দাঁড়িপাল্লা যে মার্কাটা, এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে। ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। আমি নিজেও আশ্চর্য হচ্ছে, আপনারাও আশ্চর্য হচ্ছেন। ভাই আমার বক্তব্য না, সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন। এরপরে জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছে তাদের মধ্যে একটা টেনশন দেখা দিয়েছে যে ঘোষণাটা কি। জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, আর এই বিষয়টাকে একটা জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন, বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি। তার মানে দল হিসেবে তাদের কোনো নিবন্ধন এখন নাই। ইভেন প্রতীক যেটা নিয়ে নির্বাচন করবেন দাঁড়িপাল্লা, সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই। তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক, তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয়। আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে, সেখানে তিনি বলছেন কালো টাকা এবং বেশি শক্তির প্রভাব মুক্ত একটা ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে। আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে, বাট তাদের রাজনৈতিক নিবন্ধনটা এখন পর্যন্ত নাই। দর্শক, আপনারা অনেকে জানেন যে 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট। তো 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল, বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যে নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি, এমনকি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি। নিবন্ধনের তালিকা থেকে নাম করতো, সত্যিকার তালিকা থেকে জামায়াতের দাঁড়িপাল্লা যেই ইস্যুটা ছিল সেটাও কিন্তু বাতিল হয়ে গেছে। 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি। 24-এ তো নানান ঘটনার প্রেক্ষাপট ছিল, তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের, এটা আওয়ামী লীগ সরকার। এখন 2025-এ এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাচ্ছে জামাত ইসলাম। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, সেখান থেকে সম্ভবত তারা কামব্যাক করছে, কিন্তু
এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি? জামাত ইসলাম নামে নির্বাচনই করতে পারবে না, দাঁড়িপাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না। তবে আমার ধারণা এর আগেই সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে, বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো নতুন করে আবার রায় পাওয়ার সুযোগ আছে। কারণ আওয়ামী সরকার আমলের যতগুলো সিদ্ধান্ত আমরা দেখছি ইউনূস সরকারের সময় এসে সবগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরাও চাই জামাত তাদের নিবন্ধন ফিরে পাক। রাজনীতির মাঝে কাউকে নিষিদ্ধ করার আসলে সুযোগ নাই, এগুলো দিয়ে যে কিছু হয় না এটা বিগত দিনে প্রমাণিত হয়ে গেছে। কিছু লোক 32 নম্বর বাড়িতে ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটা দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতা সারা দেশে ভাঙচুর চলেছে, আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছে। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা। এই লোক সারাদিন ভারত কথা বলে। আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে, শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যেখানে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া ভরতে এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোনো আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোনো সংজ্ঞা এটা ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে নাকি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। সহ্য করা হবে, সহ্য করেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে যদি দেশ, আমি তো মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান ওই লোক চালাচ্ছে না, আমাদের গল্পটা একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সরকার সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই থামার, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আমি বললো না কেন? তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অধীনস্থ হয়ে যায়। সেভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদের উত্তেজিত করে, অনেক হুজুরা তারা কিন মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিস অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে। এটা বলবে আপনি ইন্ডিয়া দেখেন। তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আমার আপনি এই বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো, এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে করতে পারতো, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না। শেখ হাসিনার পতনে 6 মাসও যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অকার্যকর হয়ে পড়ল। মাত্র 6 মাসের মধ্যে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে এর মধ্যে, অথচ আমরা জানতে পারি ভেতরে এত কিছু হয়ে গেছে, আমরা কেন জানতে পারি? সেই আলোচনায় যাব, তার আগে একটা ঘটনা একটু দেখি। গতকাল ছিল বসন্তের প্রথম দিন, অর্থাৎ 1 ফাল্গুন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সাধারণত 3টা অনুষ্ঠানের আয়োজন করে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, একটা বাহাদুর শাহ পার্কে এবং আরেকটা উত্তরায় উন্মুক্ত মঞ্চে। গতকাল চারুকলা এবং বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান হতে পারলেও উত্তরার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানটা হতে পারেনি। কেন হতে পারেনি, কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে, সেই জায়গাটা আমরা একটু দেখবো। আমরা অনেকেই হয়তো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনা সম্পর্কে জেনে গেছি, তারপরও আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছি, তারা আমাদের অনুমতি দিয়েছে। আমরা বরাদ্দকৃত ভেন্যুর জন্য ভাড়া টাকাও পরিশোধ করেছি, পুলিশ থেকেও অনুমতি নেওয়া হচ্ছে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি। এই কথাগুলো বলছিলেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। অথচ কারা বাধা দিয়েছে সেই সংগঠনের নামও তিনি উচ্চারণ করার সাহস পাননি। আমাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচার হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যখন কোথাও হামলা করতো, তখন ভুক্তভোগী তাদের নাম উচ্চারণ করতে, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পেত, এবং সেটার রিপিটেশন এখন আমরা দেখতে পাচ্ছি। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমকে বলার সাহস পাচ্ছেন না কাদের বাধার কারণে সেই অনুষ্ঠানটা তিনি করতে পারেননি। তিনি বলছেন স্থানীয়দের বাধার কারণে। আসলে বাধা কারা দিয়েছে সেটা আমরা দেখি। মূলত ইমন রহমান পরহাদ নামে একজনের নেতৃত্বে এই বাধা দেওয়া হয় বলে জানা গেছে, এবং সেটা তিনি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে জানতে ইমনকে ফোন করা হলে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরা ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরা উন্মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে।
ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয়নি, তার মানে তারা নিজেরাই এই দায়িত্বটা সম্ভবত বন্টন করেছে। তিনি BDNews24.com-কে বলেন, এই উৎসব আয়োজনের উত্তরায় ওনাদের যে প্রতিনিধি তিনি আওয়ামী লীগের দোসর। যাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন ওনার নামটা জানেন না। ইমন রহমান ফরহাদ তিনি আওয়ামী লীগের সেই দোসরের নাম জানেন না যিনি এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি বলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম না জানলেও তিনি অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছেন, কারণ আওয়ামী লীগের একজন দোসর আছেন এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে, তিনি উত্তরার প্রতিনিধি। তাকে পুলিশিং করার অধিকারটা, তাকে পুলিশিং করার রাইটটা কে দিয়েছে? উনি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন, এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে যদি মামলা থাকে, তাহলে ইমন রহমান ফরহাদ কিংবা তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে কমপ্লেইন করতে পারে, এ ব্যাপারে তথ্য দিতে পারে এবং তারপর পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে আওয়ামী লীগের একজন দোসর যুক্ত আছেন। এই অনুষ্ঠানটা করতে দেওয়া হলো না যার নেতৃত্বে, তিনি নিজেই নামটা জানেন না। বাধা দেওয়ার একটা কারণ হিসেবে ইমন দাবি করেন আয়োজকেরা মঞ্চটির সঠিক নাম ব্যানারে ব্যবহার করছে না। তার ভাষ্য, আমরা 5 আগস্টের পর এই মঞ্চটিকে নির্মুগ্ধ মঞ্চ নাম দিয়েছি, কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিয়েছে। 7 মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন থেকে মঞ্চটির নাম কি নির্মুগ্ধ মঞ্চ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি, একজন কর্মকর্তা এসে জায়গাটা দেখে গেছেন, এটা করা হবে। সিটি কর্পোরেশন থেকে বসন্ত উৎসব কমিটিকে যে অনুমতিপত্র দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উত্তরার 3 নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি সংলগ্ন উন্মুক্ত মঞ্চ বসন্ত উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ সিটি কর্পোরেশন বলছে এটাকে উন্মুক্ত মঞ্চ, কিন্তু সেটা মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সমন্বয়, বা আমরা যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি মঞ্চটির কোন দায়িত্বে আছেন জানতে চাইলে ইমন বলেন, আমি না, আমরা এখন মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি। সিটি কর্পোরেশন এখন আর এটার দায়িত্বে নেই। সিটি কর্পোরেশনের এটাকে মুক্ত মঞ্চ বললেও তারা এটা মানছেন না, কারণ তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন, যদিও সরকারের পক্ষ থেকে এটা এখন সিটি কর্পোরেশনের অধীনস্থ। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ইজারা দেওয়া হয়নি, কিন্তু তারা যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন স্ব উদ্যোগে, নিজেরাই বন্টন করে দিয়েছেন নিজেদের মধ্যে, ফলে এখন এটা দাবিদার তারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানান ইমন ফাইনালি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ হাবিমাকে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি, পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। এবং এরপর যে জবাবটা আমরা পাবো সেটাও আমরা অনুমান করতে পারি, কারণ আমাদের অনেক পরিচিত জবাব। দেখি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, এই বিষয়ে আমরা এখন কিছু জানতে পারিনি, বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেখবো, বিষয়টা নিয়ে খোঁজ করবো, খোঁজ নিয়ে দেখবো, তারপর আমরা ব্যবস্থা নেবো। এই কথাগুলো আমরা এর আগে শুনেছি। এখন একটা বিষয় পরিষ্কার, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ, উত্তরের গল্পটা আমরা দেখলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসলে কার অধীনে আছে এখন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নাকি অন্তর্বর্তীকালীন সরকার? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো অনুমতি দিয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা করা যায় না, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চায় নাই, ফলে এই প্রোগ্রামটা করা যায় না। এবং তারা নিজেরাই দাবি করছে অনুষ্ঠানটা তারা বন্ধ করে দিয়েছে। তারা মঞ্চটির নাম পরিবর্তন করেছে, যদিও সিটি কর্পোরেশন আগের নামেই বরাদ্দ দিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে তো এটা নাই বলেই মনে হচ্ছে। তবে এই সমস্যা থাকবে না, কারণ আমরা ইতিমধ্যে নিশ্চয় জেনেছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকেই একজন দায়িত্ব পেয়েছেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য কিছুদিন আগেই তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন এবং তারপর তিনি এখন ঢাকা দুটো সিটি কর্পোরেশনের একটা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তিনি সেই জায়গার যোগ্য কিনা এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এমনকি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত জানিয়েছেন যে তিনি আসলে পদের জন্য যোগ্য ব্যক্তি নন। তারপরেও যেহেতু উপদেষ্টার সুপারিশ ছিল, তাই শেষ পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন কিছুদিন আগে। ফলে সামনে আর সমস্যা হবে না, কারণ এখন জাতীয় নাগরিক কমিটিকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু আগামীতে আর সেই দায়িত্ব পালন করতে হবে না, কারণ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই তাদের নিজেদের করাইতে চলে এসেছে। ফলে সামনে আমরা আর এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবো না। যে কথা বলছিলাম, হেডলাইনে যেটা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলে কোনো ক্ষমতা আছে? এই একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম, তাদের অধীনস্থ সিটি কর্পোরেশন তারা অনুমতি দিয়ে অনুষ্ঠানটা করাতে পারলো না, পুলিশ অনুমতি দিয়েছে, তারা অনুষ্ঠানটা করাতে পারেনি, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এটা চায়নি। সামনের দিনে এই সংগঠন থেকেই আসলে সিদ্ধান্ত হবে ঢাকার সিটি কর্পোরেশন কীভাবে চলবে, ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কোনো সংগঠন কোনো অনুষ্ঠান করবে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।